রাত 11টা। নতুন জীবনের এক নতুন অধ্যায়ে পা দিয়েছে সুহানা। বসার ঘরের চারপাশে গোলাপ, রজনীগন্ধা আর বেলি ফুলের সুবাসে ভরে আছে বাতাস। হালকা বাতাসে পর্দা নড়ছে, চারদিকে এক অদ্ভুত শান্তি। সুহানা লাল জরির শাড়িতে বসে, মাথায় পাতলা ঘোমটা। তার চোখে মুখে মিশে আছে লজ্জা, কৌতূহল আর একটু একটু ভয়। এটাই তো তার বাসর রাত। মনটা অস্থির হয়ে আছে একটানা। তখনই শুনতে পায় এক আতিথেয়ের মুখে, অভিক ভাই সানাকে নিয়ে চলে গেছে। এই কথাটা যেন শান্তি লাগে সুহানার মনে। সে জানত অভিক ভাই শেষ মুহূর্তে আসবে। আগের রাতেই তো আকাশের কাছ থেকে নম্বর নিয়ে কল করেছিল তাকে। একটা অদৃশ্য বন্ধন ছিল অভিক আর তার মাঝে। সেই বন্ধনেই সে ভরসা রেখেছিল। সেই বিশ্বাস আজ সফল হয়েছে শুনে বুকের ভিতর একটা গভীর প্রশান্তি খেলে যায়। ঠিক তখনই দরজার খোলা শব্দ। তার ধ্যান ভাঙে। মুখ তুলে দেখে দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে আকাশ। চোখে এক অদ্ভুত মায়া, এক গভীর ভালোবাসা। দুজনের চোখ মিলতেই যেন থমকে যায় সময়। আকাশ ধীরে ধীরে কাছে এসে বসে পড়ে তার পাশে। আকাশ নরম গলায়, থ্যাংক ইউ। সুহানা অবাক হয়ে, কেন? আকাশ হালকা হাসি নিয়ে, তুমি অভিককে ফোন করেছিলে তাই তো? আমি বুঝতে পেরেছি, তোমার কারণেই সানা আজ ভালো আছে। সুহানা চোখে জল টলমল করে ওঠে। আকাশ উঠে দাঁড়ায়, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি যাব। এখনই? মানে সবাই তো আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। আকাশ হেসে ফেলে, চোখে একটুকরো দুষ্টুমি। কি বুঝিয়েছে তোমাকে? সুহানা লজ্জায় উঠে আসে, ধীরে মাথা নিচু করে আকাশের পায়ে হাত দিয়ে সালাম করে। বলা হয়েছে আপনি যা বলবেন আমি যেন শুনি, কোনো প্রশ্ন না করি। আজ থেকে আপনি আমার সব কিছু। আকাশ এই নিষ্পাপ স্বীকারোক্তিতে যেন অনমকে যায়। তার চোখে যেন এক চঞ্চল প্রেমের আগুন জ্বলে ওঠে। সে পিছন থেকে ধীরে ধীরে জড়িয়ে ধরে সুহানাকে। আকাশ কানে কানে, তুমি এতটা প্রস্তুত ভাবতেই পারিনি। তাহলে এই নতুন পথ চলা শুরু হোক প্রিয়তমা। সুহানা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, গাল রাঙা হয়ে ওঠে। আকাশ তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়, আলতো করে বলে, নিজেই আমাকে কাছে এনেছো, পরে কিন্তু পালানোর উপায় নেই। সুহানা লজ্জায় একপাশে মুখ ফিরিয়ে নেয়। আকাশ তার পিঠে আলতো চুমু খায়, তারপর তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। সুহানা চোখ নামিয়ে, লাইটটা নিভিয়ে দিন প্লিজ। আকাশ হালকা হেসে তার ঠোঁটে চুমু খেতে খেতে হাত বাড়িয়ে লাইট নিভিয়ে দেয়। ঘরটা অন্ধকারে ডুবে যায়। নিস্তব্ধ রাত, চারদিকে নিস্তব্ধতা। সবাই ঘুমিয়ে, শুধু জেগে আছে আকাশ আর সুহানা। আকাশের হাত ধীরে ধীরে ছুঁয়ে যায় সুহানার গাল, ঘাড়, কাঁধ। প্রতিটি ছোঁয়ায় যেন নতুন করে কাঁপে সুহানার হৃদয়। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। আকাশ ধীরে ধীরে ভালোবাসায় মিশে যায় তার প্রতিটি শিরায়। সেই রাতটা ছিল শুধুই তাদের। ভালোবাসার ছায়ায় জড়িয়ে দুজন হারিয়ে গেল এক অনন্ত মধুরতায়। এভাবেই শুরু হলো আকাশ আর সুহানার নতুন জীবনের এক চিরস্মরণীয় অধ্যায়। রাত গভীর, ঘর নিস্তব্ধ, আলো নরম, প্রায় নিভে আসা। অভিক একপাশে সোফায় চোখ বন্ধ করে শুয়ে, অথচ শরীরটা থমথমে। সানা বিছানায় পিঠ ঘুরিয়ে শুয়ে আছে। কেউ ঘুমায়নি, কিন্তু দুজনেই ঘুমানোর ভান করে। হঠাৎ সানার পক্ষে আর সহ্য হয় না। নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। সে উঠে বসে, অন্ধকারের মধ্যে অভিকের দিকে চেয়ে বলে, সানা ধীরে, বিষণ্ণ গলায়, অভিক ভাই, ঘুম আসছে না। অভিক সোফা থেকে উঠে বসে, হালকা হাসে। তাহলে আসো, প্রক্রিয়াটা আগেই শুরু করি। আমাদের বাচ্চারা একদিন আগে আসলে তো ডিসকাউন্ট পাওয়া যাবে। সানার মুখ পুড়ে যায় লজ্জায়। এই মানুষটা কিভাবে এমন সহজভাবে এমন সব কথা বলে? কান জ্বলে ওঠে, কিন্তু ভেতরে কোথাও একটা শিহরণও খেলে যায়। সানা উঠে দাঁড়ায়, ধীরে ধীরে সোফার কাছে গিয়ে বলে, আপনি বিছানায় আসুন না। আমি চাই আজ আপনাকে জড়িয়ে ঘুমাতে, শুধু আপনাকে কাছে পেতে চাই। আজ যদি তোর পাশে শুই, নিজেকে হার আটকাতে পারবো না। আমার ভেতরে এক রকম অন্ধকার জেগে ওঠে তোর স্পর্শে। জান বাচ্চা, তুই জানিস না সেটা কেমন। সানা চুপ করে দাঁড়িয়ে থাকে, যেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো এক দৃষ্টি। তারপর হঠাৎ করেই সে অভিকের কোলের ওপর বসে পড়ে। অভিক স্তব্ধ, চোখে মুখে বিস্ময়, কিন্তু গভীরে এক অদ্ভুত প্রশান্তি। সানা কণ্ঠ কাঁপছে, আমার মন খারাপ অভিক ভাই। মা বাবা আমার
পুরনো জীবন সব কিছু ভেসে উঠছে মনে। একটু একটু আদর করে দিন না। অভিক ধীরে ধীরে সানার কপালে ঠোঁট ছোঁয়ায়, তারপর ঠোঁটটা নামতে থাকে তার গাল, চিবুক, ঘাড় বরাবর। সানার শ্বাস কেঁপে ওঠে। অভিক কিছুক্ষণ চুপ থাকে, তারপর সানাকে শিশুদের মতো করে কোলে তুলে নেয়। সানা নিজের 2 পা দিয়ে ওর কোমর আঁকড়ে ধরে। অভিক ধীরে ধীরে ওকে টেবিলের ধারে বসিয়ে কপালে ও ঠোঁটে আদরের চুমু খেতে থাকে। সানাও আর সরে না, ওর চোখ বন্ধ হয়ে আসে অভিকের স্নিগ্ধ স্পর্শে। এক সময় অভিক সানাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, অভিক হালকা হাসিতে, এই পজিশনটা কেমন হবে বলতো জান বাচ্চা? আমার তো মনে হয় এটা সেরা। সানা ভেজা গলায়, অভিক ভাই, আমার আজ আদরে ভরে গেছে, আর চাই না, আমি ঘুমোতে চাই, ছাড়ুন প্লিজ। অভিক চোখ রাঙিয়ে, তুই আদরে ভরে গেছিস আর আমি কি বাতাসকে ঘুমাবো জান বাচ্চা? সানা কিছু বলার আগেই অভিক নিজের শার্ট খুলে ফেলে, ধীরে নিঃশব্দে। জ্বলে ওঠা চোখে তাকায় সানার দিকে। সানা অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মানুষটা এতটা ভয়ঙ্কর সুন্দর কিভাবে হয়? অভিক ধীরে ফিসফিসে, চল, আমার বাসর পেয়েছে জান বাচ্চা, আর আটকাস না। সানা কিছু বলতে চায়, কিন্তু তার আগেই অভিক তাকে কোল তুলে নেয়। বিছানার দিকে নিয়ে যেতে যেতে ঠোঁটে আবার গভীর চুম্বন, যেন দাবি করে নেয়া এক অধিকার, এক গোপন শপথ। অভিক সানাকে বিছানায় শুইয়ে দেয়, তারপর ধীরে ধীরে নিজের ভরটা সানার শরীরের ওপর ছেড়ে দেয়। এক হাতে ওর চুলে আঙুল চালাতে চালাতে মুখটা নামিয়ে আনে সানার গলায়। সানা কাপা গলায়, অভিক ভাই, আমাদেরও তো এখনো বিয়ে হয়নি, প্লিজ আর এগোবেন না। সানার কথা শুনে অভিক মুহূর্তেই থেমে যায়। সে একবার ওর চোখে তাকায়, তারপর হঠাৎ করে সানার ঘাড়ে এক ঝাঁকুনি দিয়ে কামড় বসায়। সানা কষ্টে কোকিয়ে ওঠে। তারপর অভিক উঠে বসে, পাশে রাখা নিজের ফোনটা হাতে নেয়। তৎক্ষণাৎ রাজকে কল করে। 2 বার রিং হওয়ার পর ফোন ধরে রাজ। রাজ হাসতে হাসতে, কি ভাই, বউ তুলে নিয়ে গেছিস? এবার আমাকে একটু ছুটি দে। বউয়ের সাথে সুখে থাক, আমাকে রাতে জ্বালাস না। বউ নিয়ে সুখেই থাকতে চাইতো ভাই, সেই জন্যই তো তোকে কল করলাম। রাজ হতবম্ব হয়ে, মানে এই যে এখন রাত 12টা বাজে, তুই আর তোর কাজী আধা ঘন্টার মধ্যে আমার ফ্ল্যাটে আসবি। আজ রাতেই আমি বিয়ে করব। তুই কি পাগল? এত রাতে কেউ বিয়ে করে নাকি? রাত হলে তো বাসর হয়, বিয়ে তো দিনে হয়। অভিক রাগে গম্ভীর হয়ে, শোন রাজ, অভিক আহসান একটু আলাদা ধরনের মানুষ। আমি রাতে বিয়ে করব, দিনে বাসর করব, কারণ দিনের আলোয় বেশি সময় পাওয়া যায়, বুঝলি? আর বেশি বকবক করিস না, যা বললাম কর, নইলে কালিয়ার মতো পিটিয়ে ফেলবো তোকে। ঘরটা তখন নিঃশব্দ। বিছানায় বসে আছে তারা দুজন। অভিক একদম সানার চোখের সামনে। অন্ধকারে ওর চোখ যেন দুটো জ্বলন্ত কয়লা। সানা নিচু চোখে বসে আছে, অভিকের শার্ট ধরে। তার নিঃশ্বাস টলমল, কিন্তু ভিতর থেকে যেন কিছু একটা বেরিয়ে আসতে চাইছে, এক তীব্র চাওয়া আর একরাশ ভয়। অভিক নরম গলায় গভীর করে, তুই কি জানিস জান বাচ্চা, তোকে প্রথম যখন ভালোবাসতে শুরু করেছিলাম সেদিন থেকেই মনে হয়েছিল তুমি আমার পুরোপুরি। কিন্তু এখন যখন তুই এখানে আমার সামনে, তোকে ভেঙে ফেলতে ইচ্ছে করছে, টুকরো করে জানতে ইচ্ছে করে তোর হৃদয়ে আমার জন্য ঠিক কতটুকু জায়গা আছে। সানা অভিকের দিকে তাকায়, চোখ কাঁপছে, তার ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু শব্দ বেরোয় না। সানা কষ্ট চেপে, আপনি এমন কথা বলেন কেন অভিক ভাই? আমি তো আপনাকে। অভিক হঠাৎ কঠোর গলায়, ভালোবাসো? সেটা তো আজকাল সবাই বলে, কিন্তু ভালোবাসা তখনই প্রমাণ হয় যখন কাউকে ভয় পেলেও তুমি ওর কাছেই ফিরে যাও, ঠিক যেমন তুই এসেছিস। অভিক ধীরে ধীরে সানার গালে হাত রাখে, কিন্তু স্পর্শটা কোমল নয়, একটা দাবি, একরকম হুকুম। সানা চোখ বুজে ফিসফিসে, আপনার কাছে আসা মানে আমার পুরনো পৃথিবীকে মুছে ফেলা। জানি আপনি আমার সব বদলে দিবেন, তবু আজ আমি পালিয়ে যেতে পারিনি। অভিক ঠোঁটের কোণে অদ্ভুত হাসি, পালাতে চেয়েছিলে? ভুলে যাস না, আমি তোর চারপাশে সব দরজা বন্ধ করে দিয়েছি অনেক আগেই। একটা শীতল শিহরণ খেলে যায় সানার শরীর জুড়ে। তবু সে অভিকের দিকে এগিয়ে আসে,
মাথা গুজে দেয় ওর বুকের ওপর। তাহলে আমাকে এমন করে রাখুন যেন আর কেউ ছুতে না পারে, যেন আমিও নিজেকে ভুলে যাই। অভিক ওর মাথায় চুমু খায়। না, সেটা প্রেমিকের চুমু নয়, এক শিকারীর চিহ্ন ফেলার মতো স্পর্শ। আজ থেকে তুই শুধু আমার, আর আমি তোর সমস্ত স্বপ্নে ঢুকে পড়ব, যতটা চেয়েছিস তার চেয়েও গভীরভাবে। অভিক ধীরে বলে। এক মুহূর্ত পর সানাকে আলতো করে শুইয়ে দেয় বিছানায়। তারপরে ধীরে ধীরে নিজের শরীরটাকেও ওর পাশে রাখে। ঘরটা আবার নীরব, কিন্তু এবার সে নীরবতা ভয় নয়, একটা অসম্ভব ঘন সম্পর্কের জন্ম, যেখানে ভালোবাসা আর অধিকার মিশে গেছে। সানা চোখ বন্ধ করে অভিকের বুকের মধ্যে মুখ গুজে বলে, আমার ভয় লাগছে, কিন্তু ভালোও লাগছে। ভয় আর ভালোবাসার মধ্যে পার্থক্য খুব পাতলা, জান বাচ্চা, আমি সেটাই ঘোলা করে দেব। দৃশ্য অভিকের ফ্ল্যাট, রাত 12:45। ফ্ল্যাট জুড়ে এক ধরনের চাপা উত্তেজনা ছড়িয়ে আছে। সানা চুপচাপ কোণে বসে, অভিক এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে। আচমকা ঠক 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 শব্দ। অভিক ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজা খোলে। সাথে সাথেই রাজ এক হাতে টেনে ধরে থাকা এক রাগতমুখ কাজী সাহেবকে ভেতরে ঠেলে দেয়। নিতে বলেছিস তো, নিয়ে এলাম, ব্যাস, এখন যা করার কর, আমার দায় শেষ। কাজী সাহেব জোরে বলে ওঠেন, এইভাবে আমাকে টেনে আনা যায় না, এটা কোনো বিয়ের সময় এভাবে হুট করে। অভিক ঠান্ডা কিন্তু হুমকিময় গলায়, আপনি শুধু কবুল পড়ান, আর কিছু জানার দরকার নেই। রাতে আমার ফ্ল্যাটে এসেছেন, বাকি বুঝে নিন কি হতে পারে। কাজী চুপ করে যান। কাজী সাহেবের কণ্ঠে কোরআনের আয়াত ভেসে আসছে, যেন ঘরের চারপাশে এক পবিত্রতা ছড়িয়ে পড়ছে। অভিক আর সানা মুখামুখি বসে আছে। একদিকে অভিক, যে সারা জীবন সানাকে পাওয়ার জন্য লড়েছে, ভেঙে পড়েছে, আবার জিতে ফিরেছে। অন্যদিকে সানা, যে নিজের ভেতরের সব দ্বিধা, ভয় আর না পাওয়ার যন্ত্রণা পেছনে ফেলে আজ এই পুরুষের পাশে বসে আছে, তার নামের পাশে নিজের নাম বসানোর জন্য। কাজী সাহেব একটু বিরতি নিয়ে জিজ্ঞেস করলেন, বর সাহেব, আপনি কি এই কন্যাকে ইসলামী শরীয়ত মোতাবেক আপনার স্ত্রী হিসাবে কবুল করছেন? অভিক একটুও দেরি না করে জোর গলায় বলে, আলহামদুলিল্লাহ, আমি কবুল করছি। কবুল কবুল কবুল। তার চোখে জল এসে গেছে, ওর কণ্ঠে কম্পন, কিন্তু চোয়াল শক্ত, যেন আজ সারা জগতের সামনে বলে দিতে চাইছে, এই মেয়েটা আমার। সানার চোখও জলে টলমল করছে। কাজী সাহেব এবার সানার দিকে তাকিয়ে বললেন, আপনি কি এই পুরুষকে আপনার স্বামী হিসাবে কবুল করছেন? সানা একটু থেমে অভিকের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলে, কবুল, আল্লাহ সাক্ষী আমি কবুল করছি। 3 বার কবুল শেষ হওয়ার সাথে সাথেই কাজী সাহেব দোয়া পড়া শুরু করলেন। ঘর জুড়ে এক পবিত্র আবহ তৈরি হলো। বিয়েটা শেষ। এই মুহূর্তে অভিক সানার দিকে হাত বাড়িয়ে বলল, চলো, এবার সত্যি করে আমার হও। এই পৃথিবীতে আর কেউ তোকে আলাদা করতে পারবে না আমার থেকে। সানা তার হাত ধরে, দুজনের চোখে চোখ পড়ে। এখন আর কোনো ভয় নেই, শুধু ভালোবাসা, ভরসা আর একটা নতুন জীবনের শুরু। রাজ এক কোণে দাঁড়িয়ে সব দেখছে, চোখে জল এসেছে, কিন্তু ঠোঁটে এক প্রশান্ত হাসি। সে এগিয়ে এসে ওদের মাথায় হাত রাখে। ভালোবাসা হারায় না ভাই, কখনোই না, তোরা আজ প্রমাণ করে দিলি। সেই মুহূর্তে কাজী সাহেব দোয়া শেষ করে বিদায় নেন। রাজ নিজে হাতে গিফটের বাক্স এগিয়ে দেয় অভিক আর সানার দিকে। এইটাই তোদের প্রথম ঘরের উপহার, নতুন জীবনের জন্য আমার আশীর্বাদ। সানা একটু হেসে মাথা নিচু করে। অভিক তার দিকে চেয়ে থাকে, যেন নতুন করে তাকে চিনছে। তারপর রাজও বেরিয়ে যায়। চলো, আজ রাতটা শুরু হোক শুধু আমরা দুজন দিয়ে, বাকিদের কথাও পরে হবে, জবাবও দেব, কিন্তু এই মুহূর্তটা কেবল আমাদের। অভিক ধীরে বলে। দরজা বন্ধ হয়। চাঁদের আলো ঘরের কোণে এসে পড়ে। সানার চোখে তখন কোনো দ্বিধা নেই, শুধু একরাশ বিশ্বাস আর অভিকের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। আজ তুই পালাতে পারবি না জান বাচ্চা। অভিকের কণ্ঠ ঘন, ধীর, কিন্তু তাতে এমন কিছু আছে যা গায়ে কাটা দেয়। সানা ফিসফিস করে, গলাটা শুকিয়ে এসেছে। অভিক ভাই, আমার ভয় লাগছে। অভিক সানার সামনে এসে দাঁড়ায়, ওর গাল ছুঁয়ে বলে, ভয় ভালো, কারণ ভয় থেকেই জন্ম নেয় সবচেয়ে গভীর ভালোবাসা। আর আমি তোকে কেবল ভালোবাসতে আসিনি, তোর সমস্তটা আমার করে নিতে এসেছি।
সে হঠাৎ সানার হাত ধরে টেনে নিজের দিকে আনে। সানার শরীর ওর বুকের সাথে লেগে যায়, চোখে চোখ পড়ে। সেই চোখে প্রেম নয়, অধিকার। তুই জানিস না তোকে পাওয়ার জন্য আমি কি হারিয়েছি। অভিকের কণ্ঠ তীব্র, যেন কষ্ট আর ক্ষুধার মিশ্রণে তৈরি। সানা কিছু বলার আগেই অভিক ওর ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দেয়। ধীরে ধীরে গভীর হয়ে যায় স্পর্শ। সানা প্রথমে থমকে যায়, কিন্তু অভিকের স্পর্শে ধীরে ধীরে ওর শরীর নিস্তেজ হয়ে আসে। ঠোঁট থেকে বেরিয়ে আসে চাপা একটা শ্বাস। আজ থেকে তুই শুধু আমার, কারো না কারো ছোঁয়াও তুই কল্পনায় আনবি না। অভিক হঠাৎ ওর কাঁধে হাত রাখে, আলতোভাবে জামাটা সরিয়ে যায়। সানার ঘাড় উন্মুক্ত হয়, ঠোঁট রাখে সেই জায়গায়। স্পর্শে সানার চোখ বুজে আসে, শরীর শক্ত হয়ে আসে, আবার ধীরে ধীরে গলে যেতে থাকে। অভিক ওকে নিজের বাহুতে তুলে বিছানায় শুয়ে দেয়। ওর চুলে, কানে, গালে, ঘাড়ে একের পর এক চুম্বন এঁকে যেতে থাকে। প্রতিটা স্পর্শ যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সানার সারা দেহে। তোর প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা শব্দ আজ থেকে শুধু আমার। তুই কারো না, শুধু আমার। সানার কপাল ঘেমে গেছে, ওর ঠোঁট কাঁপছে, চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। অভিক সেই জলটুকু শুষে নিয়ে বলে, তোর কান্নাও আমার, আমি সব নেই, ভালোবাসা থেকে ভয় সব। তারপর সে সানার কপালে ঠোঁট রাখে, দীর্ঘ, এক নাগাড়ে, যেন চুম্বন না, শপথ। আজ তোকে শুধু ছুবো না, ছিঁড়ে ফেলবো তোর সমস্ত নিরাপত্তা, যাতে তুই আর নিজেকে আড়াল করতে না পারিস। তোর শরীর আমার হাতে থাকবে, মন আমার মুঠোয়, আর আত্মা সেটা তো আমি আগেই নিয়ে নিয়েছি। সানাওয়া শরীরে থাকা ওড়না ফ্লোরে ছুঁড়ে দিয়ে জামার চেন খুলে সানাকে এক টানে বসিয়ে জামাটা খুলে নেয়। সানার শিহরিত বুকে হারিয়ে যায় অভিক, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে বুক, পিঠ, পেট। সানার সুখের আওয়াজ দিতে ব্যস্ত, ছটপট করছে, আগুন ধরে যাচ্ছে তাওয়া সারা শরীরে। তোর প্রতিটা ভয়, প্রতিটা লজ্জা আমি আজ ভাঙব। তুই আজ আমার ভিতরে ডুবে যাবি, আর উঠতে পারবি না। সানার মেরুন রঙের ইনার তার ফর্সা ত্বকে চকচক করে ওঠে। সানা কিছুটা লজ্জা আর জড়তায় গুটিয়ে নেয় নিজেকে। অভিক সানার গাল থেকে আঙুল ছুঁয়ে বক্ষভাজের ওপর এসে থেমে যায়। হঠাৎ সে সানাকে উদ্দেশ্য করে বলে, জান বাচ্চা, ওপেন ইট। সানা লজ্জায় আরও সিটিয়ে যায়। অভিক আর ধৈর্য ধরতে পারছে না, সে কাছে গিয়ে ইনারের স্ট্র্যাপটা এক টানে খুলে ফেলে দেয়। সে সানার সম্পূর্ণ শরীরে চোখ বুলায়, ক্ষুধার্ত তবে শান্ত দৃষ্টিতে। জান বাচ্চা, তুই কি জানিস তুই কি পরিমাণ এক্সট্রিম লেভেলের হট? কন্ট্রোললেস হয়ে পড়েছি আমি, জান। আজকের দিনটা আমাকে সামলে নিস প্লিজ। অভিক সানার গলায় চুম্বন করতে করতে কাঁধে নেমে আসে। ধীরে ধীরে সে আরও নিচে বুকের মাঝে যেতে থাকে। সানা অভিকের চুল খামচে ধরে, পায়ে থেকে চুম্বন করতে করতে হাঁটুর ওপরের দিকে যেতে থাকে। অভিক ভাই প্লিজ স্টপ। সানা ফিসফিস করে বলে, আটকাস না জান, এখনও তো আমাকে হোল নাইট হ্যান্ডেল করা বাকি তোর। আমি কথা দিচ্ছি, শুধু আজকের রাতটাই কষ্ট হবে তোর, আর একদিনও কষ্ট দেব না, আমি প্রমিস করছি। অভিক সানার দিকে হালকা ঝুঁকে তার ঠোঁট জোড়া দখল করে নেয়। তার এক হাত সানার কোমরে, আর এক হাত বুকে। চাপা শ্বাস, চাপা কাঁপুনি আর কামনার মিশ্র শব্দে ঘরটা যেন নড়ে চড়ে ওঠে। জান বাচ্চা, ফিল করতে পাচ্ছিস আমাকে? সানা কোনো কোনো কথা বলে না, শুধু অভিককে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এক সময় অভিক ওর কানে ফিসফিস করে বলে, তোর শরীর শুধু তোর নয়, আজ এটা আমার ঘর, আমার উপাসনা, আমার যুদ্ধক্ষেত্র। আর তুই সে একমাত্র যুদ্ধ যেটায় আমি হেরে যেতে চাই। ঘরের বাতাস ভারী, ঘামে, নিঃশ্বাসে আর শরীরের ছাপ মারা তাপেই পুরোটা ভরে আছে। চাদর এলোমেলো, একপাশে সানার জামা পড়ে আছে নিঃশব্দে, ঠিক যেমন ও নিজে পড়ে আছে অভিকের বুকের ওপর, নিঃশেষ, নিঃস্ব। সানার চোখ বন্ধ, মুখ লালচে, ঠোঁট কাঁপছে এখনো, সেইভাবে নয়, ক্লান্তভাবে। ওর নিঃশ্বাস ভারী, গভীর, মাঝে মাঝে দম আটকে আসে যেন। অভিক ওর কপালে হাত রাখে, তপ্ত গায়ে আঙুল বুলিয়ে দেয়। ব্যথা লাগছে? অভিকের কণ্ঠ এবার অনেকটা নরম, অনেকটা দায়বদ্ধ। সানা চোখ খুলে তাকায়, চোখের কোণ শুকিয়ে গেছে, কিন্তু তাতে আগুনের ছাপ রয়ে গেছে। ও ফিসফিস করে বলে, আমি আর আগের সানা নেই অভিক ভাই। অভিক একটু থামে, ওর বুকের ভিতর কেমন কেঁপে ওঠে।
এই রাতের পরে কেউই আর আগের মতো থাকে না। এই রাত শুধু শরীরের নয় জান বাচ্চা, আত্মার ভেতরে ফাটল ফেলে দিয়ে যায়। সানা ওর বুকের ওপর মাথা রাখে, ঠোঁট নড়ে না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আপনি আমাকে ভেঙে দিলেন, আবার জোড়া দেবেন তো? অভিক চুপ করে ওর চুলে হাত বুলিয়ে যায়। ভেঙে দিতে হয় নতুন করে গড়ার আগে। আমি তোর সব কিছু ভেঙে নতুন করে গড়ব আমার মতো করে, যাতে তুই আর কাউকে নিয়ে ভাবতে না পারিস, স্বপ্নে আর কোনো নাম ডাকতে না পারিস। শুধু আমি, শুধু অভিক। ঘরের ভেতর নিস্তব্ধতা নামে। বাইরের পাখির ডাক ভোরের বার্তা দেয়, কিন্তু ঘরের ভিতর এখনো রাত, এখনো আগুন নিভে যায়নি, শুধু নিঃশব্দ হয়ে জেগে আছে। চোখের কোণে ঘুমের ছায়া, ঠোঁটে অদ্ভুত এক শান্তি। অভিক সানার কপালে এক চুমু দিয়ে চোখ বন্ধ করে। দুই দেহ জড়িয়ে যায় আবার, তবে এবার কোনো তীব্রতা নেই, আছে দগ্ধ হয়ে ওঠা শান্তির মতো গভীর বন্ধন। আর বাইরে রাত আস্তে আস্তে ভোরে গলে যাচ্ছে, অথচ ঘরের ভিতর সেই রাত এখনো শেষ হয়নি। ভোরের আলো, সানার ঘুম ভাঙা ও ভালোবাসার প্রথম অনুভব। পর্দার ফাঁক গলে সূর্যের নরম আলো এসে পড়েছে সানার কপালে। ঘুম ভাঙে ধীরে ধীরে। কিছুই প্রথমে মনে পড়ে না, শুধু শরীরে হালকা ব্যথা, মাথার পেছনে ভার আর বুকের ভেতর চাপা কিছু একটার অস্তিত্ব। ও চোখ মেলে দেখে সে অভিকের বুকে শুয়ে আছে, ওর হাত জড়িয়ে আছে নিজের শরীর জুড়ে, এতটা কাছাকাছি যেন নিঃশ্বাসেও স্পর্শ হচ্ছে। সানার বুক ধক করে ওঠে, সব মনে পড়ে যায়। রাতটা, সেই নিঃশব্দ চিৎকার, সেই ছেকে ছড়া স্পর্শ, সেই গলে যাওয়া সব কিছু। ও ধীরে ধীরে উঠে বসে, চাদর নিজের গায়ে জড়ায়। অভিক তখনও ঘুমিয়ে, মুখটা শান্ত, নিঃশ্বাস ধীরে ধীরে চলেছে। সানা তাকিয়ে থাকে অনেকক্ষণ। অভিককে এতটা কাছ থেকে আগে কোনোদিন দেখেনি। আজ দেখে ওর চোখ বন্ধ থাকা অবস্থায় যেন ভয়ঙ্কর কিছু নেই, কেবল একটা পুরুষ যে গত রাতে ওকে নিজের করে নিয়েছে। হঠাৎ নিজের বুকের ভেতর কেমন একটা টান টের পায় সানা, যেমনটা কেউ ভালোবাসার আগে অনুভব করে না, বরং পরে। একরকম বাধ্য প্রেম, যেটা কারো প্রতি রাগ, ভয় আর দখলের মাঝেও গড়ে ওঠে। সে অভিকের মুখের ওপর ঝুঁকে পড়ে, খুব ধীরে, ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়, আর ওর কানে ফিসফিস করে বলে, আপনি শুধু আমার, আমি কাউকে বলিনি, কিন্তু এখন জানি আমি নিজেও আপনার হয়ে গেছি। অভিকের চোখ ধীরে ধীরে খুলে যায়, একটু অবাক, একটু গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে সানার দিকে। তোর ঘুম ভাঙলো? সানা ওর গায়ে মাথা রাখে। ভুল ভেঙেছে আগেই, এখন শুধু বুঝতে শিখছি আর জেগে ওঠা কাকে বলে। অভিক ওকে শক্ত করে জড়িয়ে ধরে, কোনো কথা নেই, শুধু দুই হৃদয় একে অপরের বুকে দগ্ধ হয়ে জুড়ে থাকে, যেমনটা আগের রাতে দেহ হয়েছিল। ঘরের মধ্যে সকাল আসলেও আজ ওরা আবার নতুন এক রাতের ভিতরে ঢুকে পড়ে, যেখানে আলো আছে কিন্তু চোখে আলো লাগে না, কারণ সেই আলোতেও এখন প্রেম লুকিয়ে থাকে। সূর্যের আলো জানালার পর্দা পেরিয়ে ঘরের ভিতরে ছড়িয়ে পড়েছে। সানা চোখ খুলে ধীরে ধীরে চারপাশ দেখে। অভিক ওর পাশে, ঘুমিয়ে নেই, বরং এক দৃষ্টিতে তাকিয়ে আছে সানার দিকে। চোখে ওর এক আশ্চর্য রকমের মায়া, যেমনটা রাতেও ছিল, কিন্তু এই আলোয় সেটা আরও গভীর লাগছে। সানা ঘুম জড়ানো গলায় বলে, আপনি জেগেছিলেন? অভিক হালকা হাসে, কণ্ঠটা নরম আর ঘনিয়ে আসে। তোকে ঘুমাতে দেখতে মন চাইলো, এমন করে তো ঘুমাতে দেখিনি কখনো। সানা একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু অভিক ওর থুতনিটা ধরে মুখটা আবার নিজের দিকে ফিরিয়ে আনে। লজ্জা পাচ্ছিস কেন? এখন থেকে তো তুই আমারই, পুরোটা। ওর কণ্ঠে ছিল এক ধরনের দাবির মাদকতা। সানা কেবল চোখ নামিয়ে ফেলে। অভিক ধীরে ওর চুল সরিয়ে কপালে একটা চুমু দেয়, তারপর ওর গলা থেকে ঠোঁট নামিয়ে গড়িয়ে আসে কাঁধে আর একটা চুমু। সানার নিঃশ্বাস অল্প গাঢ় হয়, ওর গা ছমছম করতে থাকে। আবার? সানা ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে। অভিক হালকা হাসে। ভালোবাসা কখনো একবারে শেষ হয় না জান বাচ্চা, প্রতিবার এক নতুন গল্প লেখা হয়। চল আবার শুরু করি। সানা কোনো কথা বলে না, শুধু হাত বাড়িয়ে অভিককে নিজের বুকের ওপর টেনে আনে।
ঘর জুড়ে আবারও সেই চেনা নিঃশ্বাসের শব্দ, উষ্ণতার ঢেউ আর ভালোবাসার স্পর্শে গলে যাওয়া শরীর। অভিক ওর গায়ে ধীরে ধীরে হাত বুলিয়ে ওর প্রতিটা অনুভূতিকে জাগিয়ে তোলে। এইবার আর তাড়াহুড়ো নয়, ধীরে গভীরভাবে, যেন ওরা দুজনেই একে অপরকে গেঁথে নিচ্ছে প্রতিটা মুহূর্তে। অভিক সানার পেটে চুমু খেতে শুরু করে, ওর নাভিতেও। সে সানাকে পুরোপুরিভাবে নিজের করতে চায় আজ, তাই সানাকে ভালোবাসার উন্মাদনায় ভরিয়ে দিতে থাকে। ওর নাভিতে জিহ্বা দিয়ে লেহন দেওয়া শুরু করে। সানা কোমরে জাকি দিয়ে ওঠে। অভিক সেটা সামলে নেওয়ার জন্য বুক থেকে হাত দুটি কোমরের দুপাশে রেখে কোমরটা চেপে ধরে দ্রুত গতিতে লেহন শুরু করে, নাভিতে আর চারপাশে। সানা উপায় খুঁজে পায় না, অভিক ওকে শেষ করে দিচ্ছে একদম। সানা অভিকের চুলগুলোতে শক্ত করে চেপে ধরে, কিন্তু এতে অভিকের মুখ ওর পেটে আরও গভীরভাবে লাগে। অভিক ভাই প্লিজ, আমি পারছি না, প্লিজ জিব্বা দিবেন না। অভিক এবার নাভির নিচের দিকে যাওয়া শুরু করে। সানা শেষ, পুরো, শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা, আর পুরো শরীর তো অভিকের বাখলে, দুজনের শরীরই উন্মুক্ত করে। ওকে লজ্জায় ফেলার জন্য সানা চোখ বন্ধ করে শুধু শ্বাস নিয়ে যাচ্ছে, তাই কোনো কথা বলার শক্তি বা ভাষা ওর নেই। পোশাকের মতো ওর গায়ে জড়িয়ে যায় দুজনে। কি করছেন? আর না। চুপ, কোনো কথা না জান। করুণভাবে শক্ত করে নিজের ঠোঁট কামড়ে ধরেছে, আর অভিকের হাতের মাঝে ওর হাত থাকা সত্ত্বেও সর্বশক্তি দিয়ে হাত দুটি চেপে ধরে রেখেছে। চোখের কোণে পানিও এসে গেছে। অভিক সানার চোখে পানি দেখে এক অজানা সুখে নিজেকে পৃথিবীর সবচেয়ে সার্থক মনে করে। কষ্ট হচ্ছে জান বাচ্চা, থেমে যাব। কথা শেষ করার আগেই সানা ওর হাত ছেড়ে দিয়ে অভিককে জড়িয়ে ধরে শক্ত করে আর কান্না শুরু করে দেয়। অভিক বুঝতে পারে ওর কান্নার মানে। এই কান্নায় যেমন ব্যথাও প্রকাশ করেছে, তেমনি অভিককে নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য, তারও প্রমাণ রাখছে। অভিক সানার গালে কপালে চুমু এঁকে দেয়, ওকে মুহূর্তের মাঝে আবারও স্বর্গসুখে ভাসিয়ে নিয়ে যায়। সানার চোখে আর পানি আসেনি এবার, দুজনে হারিয়ে যায় এক মহাসুখে। সানার ঠোঁট থেকে বারবার অভিকের নাম বেরোতে থাকে, ভালোবাসায় ডুবে থাকা আর সম্পূর্ণভাবে হারিয়ে যাওয়া এক মেয়ের আরতি। এইভাবে সকালের আলোয় আবারও এক প্রেম, এক শরীর, এক আত্মা মিশে যায়, নিঃশব্দে, ধীরে ধীরে, গভীরভাবে। সকাল 11টা বাজে। সানা ধীরে ধীরে উঠে বসে, নামতে যায় বিছানা দিয়ে। কোথায় যাচ্ছিস জান বাচ্চা? ওয়াশরুমে যাব ফ্রেশ হতে, আপনি ঘুমান। চল একসাথে ওয়াশরুমে ঢুকি। কি? অবাক হওয়ার কি আছে? হাজবেন্ড ওয়াইফ একসাথে ওয়াশরুমে যায় না নাকি? না, হাতটা ছাড়ুন অভিক ভাই প্লিজ। কাল তো সারা রাত ঘুমাইনি, আর দিনেও না। অ্যাটলিস্ট এখন একটু ফ্রেশ হয়ে এসে একটু ঘুমোতে দিন। অভিক যেন সানার কথা কানেই নিল না, টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায় সানাকে। সানা ছুটার অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো। অভিক ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এখন চুপচাপ আমার সাথে শাওয়ার নিবি, আর আমার যা যা করার ইচ্ছা আমি কিন্তু তাই করব। আরে কি করছেন? যা করার তাই করছি। অভিক সানাকে জোর করে ঝর্ণায় নিয়ে যায়, ঝর্ণা চালু করে দেয়। সানা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে অভিক আরও কাছে নেয়, কোমরে হাত দিয়ে সানাকে আরও কাছে নিয়ে নিজের সাথে লেপ্টে নেয় একদম। ঝর্ণার পানিতে দুজনের ভিজে একাকার অবস্থা। তোকে না এই ড্রেস আপে খুব হট লাগছে, যদিও তুই এখন কুল পানিতে আছিস। সানা নিশ্চুপ, অভিকের সাথে ভেজা শরীর নিয়ে লেপ্টে আছে ও। ওর ফিলিংসটা ওতে শেষ করে দিচ্ছে। অভিক ঝর্ণার পানির বেগ আরও বাড়িয়ে দেয়। এই পানিগুলো তোর সারা শরীর বয়ে যাচ্ছে, আমার তো সহ্য হচ্ছে না, বলে অভিক ঝর্ণার বেগ কমায়। কম বেগে পানি পড়ছে, আর সানাকে দেওয়ালের সাথে মিশিয়ে ওর গাল থেকে পানির ফোঁটাগুলো চুষে নিতে থাকে। আর সে সময় এমনভাবে পিঠ ছুঁয়ে দিচ্ছে, সানা পুরো মাতাল হয়ে গেছে, তবু সামলে নিতে বলে উঠে। প্লিজ কি করছেন? ছাড়ুন না। সানার কথা শুনছে না অভিক। সানা লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, ওর শ্বাস প্রশ্বাস দ্রুত বেড়ে চলেছে। চোখ দুটো বন্ধ করে ফেলেছে অনেক আগেই। সানাও উন্মুক্ত বুকে অভিক নেশান্বিত চোখে তাকিয়ে আছে, চুমু দিতে থাকে। হাজার হাজার সুখ পাখি উড়ে যাচ্ছে সানার মন আকাশে। সানার সারা দেহে ঝড় বয়ে দিয়েছে অভিক। না, সানার পারছে না। অভিকের চুলগুলো মুষ্টিবুদ্ধি করে ফেলে খামচে ধরে। সানার ঠোঁটগুলো কাঁপছে, অভিক আর লোভ সামলাতে পারছে না। সানার দু গালে হাত রেখে চেপে ধরে নিজের ঠোঁটে এই সিন্ধ ঠোঁট দুটো। অসংখ্য চুমু দিচ্ছে সানার মাধুর্য ভরা ঠোঁটে, ছেড়ে দেয়। দুজনেই হাঁপাতে থাকে। সানার দিকে চোখ ছোট করে তাকিয়ে থাকে অভিক।
সানার হঠাৎ খেয়াল হয় ওর বুকে কোনো কাপড় নেই, আর অভিক কেমনভাবে চেয়ে আছে, তাই লজ্জা পেয়ে তাড়াতাড়ি চুলগুলো সামনে নিয়ে আসে। মেয়েটার চুলগুলো এতটাই ঘন যে সম্পূর্ণ বুক ঢেকে যায়। সানার এমন কাণ্ডে অভিক মুচকি হাসে, তাতে সানার আরও লজ্জা লাগছে। অভিক সানার ঘাড়ে নখ ডুবিয়ে দেয়, গাল দিয়ে ঘষতে থাকে। জান বাচ্চা, এখন ছেড়ে দিচ্ছি, কারণ আর তুই নিতে পারবি না, কিন্তু রাতে আমাকে আটকাবি না। সানাকে ছেড়ে দিয়ে দাঁড়ায় অভিক। ফ্রেশ হয়ে নে, বাইরে যাব, খাবো আর শপিং করব তোর জন্য। এই বলে অভিক বেরিয়ে পাশের ওয়াশরুমে চলে গেল। সানা ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে আসে, দেখে বিছানার ওপর সুন্দর করে রাখা আছে একটা হালকা রঙের চুড়িদার সেট। ওটা পরেই ও ধীরে ধীরে প্রস্তুত হয়। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। ঠিক সেই সময় অভিক ঘরে ঢোকে। অভিক চোখ সরু করে তাকিয়ে। তুই রেডি? সানা হালকা হাসি দিয়ে। হ্যাঁ অভিক ভাই, চলুন। অভিক গম্ভীর কণ্ঠে। এইভাবে বাইরে যাবি? সানা হতবাক হয়ে নিজের সাজ পোশাকের দিকে তাকিয়ে। হ্যাঁ কেন, ঠিকই তো আছি। অভিক ধীরে ধীরে এগিয়ে আসে, বিছানা থেকে ওড়নাটা তুলে নিয়ে সানার মাথায় আলতো করে দেয়। অভিক নরম গলায়। এখন ঠিক হলো? তারপর পকেট থেকে দুটি ওষুধ বের করে সানার দিকে এগিয়ে দেয়। এটা খেয়ে নে, ব্যথা থাকলে আর টের পাবি না। সানা কিছু না বলেই নিঃশব্দে ওষুধ খেয়ে ফেলে। চোখে মুখে কোনো প্রশ্ন নেই, শুধু এক রাশ নির্ভরতা। তারপর দুজনে একসাথে বাড়ির দরজা পেরিয়ে যায়, নতুন এক সকাল, নতুন এক অনুভবের দিকে। ঘর থেকে বেরিয়ে তারা দুজনেই রিকশা না নিয়ে অভিকের বাইকে ওঠে। সানা একটু ইতস্তত করলেও অভিক মৃদু হেসে বলে, ভয় পাবি না, আমি তোর জন্য আস্তে চালাবো। সানা কিছু না বলে চুপচাপ সিটে উঠে বসে। অভিক ওর দিকে পেছনে না তাকিয়েই বাইক স্টার্ট দেয়। রাস্তায় তেমন ভিড় নেই। হালকা বাতাসে সানার ওড়না উঠছে, আর এক অদ্ভুত শান্তি ওর ভেতরে ঢুকে পড়ছে। কয়েক মিনিটের মধ্যেই তারা শহরের এক শান্ত, সাজানো রেস্টুরেন্টে পৌঁছে। বাইক থেকে নেমে অভিক দরজা খুলে ধরে সানার জন্য। সানা হালকা চমকে। আপনি এত ভদ্র হলেন কবে থেকে? অভিক হেসে। স্পেশাল কাস্টমারদের জন্য স্পেশাল সার্ভিস। সানার মুখে এক চিলতে লাজুক হাসি ফুটে ওঠে। তারা এক কোণার টেবিলে বসে, জানালার পাশে। বাইরে আলো এসে পড়ছে, নরম রোদ। ওয়েটার এসে মেনু দেয়। সানা তাড়াহুড়ো করে পনির বাটার মশালা আর নান অর্ডার করে, সঙ্গে একটা কুলফি। অভিক চোখ বড় করে তাকায়। এই তো, তুই চুপচাপ ভাব নিয়েছিস, আর এখন দেখ, পুরো ফুডি। খাবার দেখলেই মন ভালো হয়ে যায়। অভিক চোখ টিপে। তো আমাকে দেখলে কি হয়? সানা থমকে যায়, গালটা লাল হয়ে ওঠে। মাথা নিচু করে বলে, আপনি তো সবসময়ই রাগী। আগে ভয় পেতাম, এখন একটু বুঝতে পারছি। অভিক নরম গলায়। ভয় পেতে নেই, আমি যেমনই হই তোর সামনে অন্য আমি। ওদের খাবার আসে। দুজনেই খেতে খেতে হাসাহাসি করে, মাঝে মাঝে ঠাট্টায় একে অপরকে খোঁচায়। সানা কুলফির একটা চামচ তুলে অভিকের দিকে বাড়িয়ে দেয়। নিন একটু খান। অভিক চোখ সরু করে। আমি কুলফি খাই না। সানা চোখ পাকিয়ে। আজ থেকে খাবেন। অভিক কৃত্রিম বিরক্ত মুখে কুলফির চামচ মুখে দেয়, কিন্তু মুখে ঠোঁটের কোণে হাসি ফোটে। মনে মনে সে জানে এই মেয়েটা তার জীবনে কিছু একটা আলাদা, কিছু একটা নতুন করে অনুভব করার নাম। রেস্টুরেন্টের কোণায় বাজতে থাকা সফট মিউজিক, নরম আলো আর দুজন তরুণ তরুণীর ধীরে ধীরে তৈরি হওয়া সম্পর্কটা যেন এক নতুন সকাল হয়ে ফুটে ওঠে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তারা রাস্তায় হাঁটছিল। বাতাসে হালকা শীতলতা, নরম আলোয় সানার মুখে একরকম প্রশান্তি। সানা হেসে। এই দিনগুলো যেন কখনো না শেষ হয়। অভিক চোখ সরু করে হাসি চেপে। আমি চাই প্রতিটা দিন তোকে নিয়ে কাটুক। ঠিক তখনই অভিকের ফোন বেজে ওঠে। রাজ কলিং স্ক্রিনে ভেসে ওঠে। অভিক একটু বিরক্ত হয়ে ফোন রিসিভ করে পাশে সরে যায়। বল রাজ, তুই এখন? এই ফাঁকে সানা কিছুটা বিভোর হয়ে পড়ে। হঠাৎ চোখে পড়ে রাস্তায় একটা রঙিন প্রজাপতি নাচছে। না ভেবে ও সেদিকে এগিয়ে যায়। রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় সানা, আর সেই মুহূর্তে একটা গাড়ি প্রচণ্ড স্পিডে ছুটে আসছে ওর দিকে। অভিক চোখ তুলে দেখে সানা রাস্তায়, আর গাড়িটা গর্জে উঠছে ওর দিকেই। অভিক চিৎকার করে, সানা থাম, তুই কই যাচ্ছিস? অভিক দৌড়ে ছুটে আসে, সানার দিকে ঝাঁপিয়ে পড়ে, ওকে টানতে চায়, কিন্তু গাড়িটা তখনই ওদের দুজনকে ধাক্কা দেয়। একটা বিকট আওয়াজ, চারপাশ কেঁপে ওঠে।
দুজনই ছিটকে পড়ে রাস্তায়। শুধু এক মুহূর্ত, সানার চোখে অভিকের মুখটা স্পষ্ট ভেসে ওঠে। ওর বাহুতে জড়িয়ে ধরেছিল তাকে শেষ মুহূর্তে। রাস্তার ওপর রক্তের ছোপ, মানুষের ভিড়, চিৎকার। এক মহিলা চিৎকার করে ওঠে, দুইজন পড়ে আছে, জল আনো, অ্যাম্বুলেন্স ডাকো। সানা আর অভিক দুজনই অচেতন, রক্তাক্ত শরীর নিয়ে পড়ে আছে। কেউ একজন সানার ওড়না খুলে রক্ত মুছতে চায়, কেউ অভিকের নাড়ি পরীক্ষা করছে। অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে দূর থেকে। সাদা আলো ঝলসে উঠছে, আর ধীরে ধীরে তাদের দেহ দুটো স্ট্রেচারে তোলা হচ্ছে। কোথাও এক ফাঁকে পড়ে আছে সেই ছোট্ট প্রজাপতিটা, মৃত। চারদিকে শুধু উত্তেজিত কণ্ঠস্বর। ঢাকার এক অচেনা দুপুর। বাতাসে গরম আর ধুলো মিশে আছে, তবু আজ যেন তার চেয়েও ভারী হয়ে আছে এই শহরের নিঃশ্বাস। রক্তে ভিজে গেছে পিচঢালা রাস্তা। চারপাশে ভিড় জমে উঠেছে। কারো চোখে আতঙ্ক, কারো চোখে কৌতূহল, আবার কারো চোখে অদ্ভুত এক শূন্যতা। কেউ ফোন তুলে ভিডিও করছে, কেউ উন্মত্ত কণ্ঠে অ্যাম্বুলেন্স ডাকছে, আর কেউ কেবল দাঁড়িয়ে অসাড় হয়ে দেখছে। রাস্তার ঠিক মাঝখানে পড়ে আছে দুটো দেহ, সানা আর অভিক, নিঃশব্দ, নিথর। দুজনের শরীর থেকে গড়িয়ে আসা রক্ত ধীরে ধীরে মিলেমিশে একসাথে হয়েছে, যেন দুই হৃদয় শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরেছে। অ্যাম্বুলেন্স এসে থামল। স্ট্রেচারে তুলে নেওয়া হলো দুজনকে। সাইরেনের তীব্র শব্দে দুপুরের নীরবতা বিদীর্ণ হয়ে গেল। আর দূরে কোথাও এক মায়ের মতো কেউ হয়তো জানেই না তার সন্তানের জীবন আর মৃত্যুর সীমানায় দোল খাচ্ছে। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড। উজ্জ্বল সাদা আলোয় দেয়ালগুলো ঠান্ডা, কিন্তু বাতাসের ভেতরেই যেন অদৃশ্য এক অস্থিরতা ছড়িয়ে আছে। ডাক্তাররা ছুটে বেড়াচ্ছে, চিৎকারে ভরা সংক্ষিপ্ত নির্দেশের ভাষা কেবল যন্ত্রের শব্দের সঙ্গে মিশে যাচ্ছে। পুরুষ রোগী কোমায় চলে গেছে, ব্রেন ট্রমা, অবস্থা গুরুতর। মেয়েটার কোনো নাম, কোনো পরিচয় পাওয়া যায়নি, মুখও এতটাই ক্ষতবিক্ষত যে শনাক্ত করা যাচ্ছে না। কেউ একজন ভেড়ে বলে উঠল, এই দুজন কে ওরা? কিন্তু উত্তর নেই। শুধু বাইরে হাসপাতালের করিডরে দাঁড়িয়ে থাকা কিছু অচেনা মানুষ, যাদের চোখে মিশে আছে ভয়, শোক আর অদ্ভুত এক অজানা গল্পের সূচনা। দুপুর গড়িয়ে সন্ধে। ইমার্জেন্সি ওয়ার্ডের দরজার সামনে হাঁটাহাঁটি করছে কিছু উদ্বিগ্ন মুখ। হঠাৎ করিডরে একসাথে কয়েকজন প্রবেশ করল, সানার দুই মামা আর মামি। তাদের চোখে ঘুম, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ভিতরে ঢুকেই প্রথমেই তাদের চোখে পড়ল ভেতরে বেড এ এক তরুণ, মুখে অক্সিজেন মাস্ক, শরীরে অসংখ্য তার জড়ানো। মুহূর্তেই চমকে উঠলেন তারা। এই তো আমাদের অভিক! শব্দটা যেন ওয়ার্ডের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। দুজন মামা একে অপরের দিকে তাকালেন। সুস্থ প্রাণবন্ত ছেলেটি আজ কোমায় শুয়ে আছে। কণ্ঠে কাঁপুনি নিয়ে একজন বললেন, এখন কোমায় পড়ে আছে, কিন্তু সানা কোথায়? ডিউটিতে থাকা ডাক্তার কাছে এগিয়ে এলেন, কণ্ঠ শান্ত কিন্তু চোখে উদ্বেগ। আমরা একটি মেয়েকে এনেছিলাম, গুরুতর আহত, মুখ এতটাই ক্ষতবিক্ষত যে শনাক্ত করা যাচ্ছে না, এখনও এখানেই আছে। অভিকের বাবা, যিনি তখনই খবর পেয়ে এসেছেন, বিস্মিত স্বরে বললেন, শনাক্ত করা যাচ্ছে না মানে? ও কি? ডাক্তার ধীরে নিঃশ্বাস নিয়ে উত্তর দিলেন, মানে সে বেঁচে নেই। শব্দগুলো যেন ছুরি হয়ে সবার বুক চিরে গেল। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বড় মামি চেয়ারে বসে পড়লেন, মুখ চাপা দিয়ে কাঁপতে লাগলেন। মিস অভিকের সাথেই আনা হয়েছে, দুজনকেই একই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। এই সময় তাড়াহুড়ো করে ওয়ার্ডে ঢুকল আজ। শ্বাস নিতে নিতে সে বলল, ডাক্তার ঠিকই বলেছেন আঙ্কেল, ওটাই সানা। আজকে অভিক আর সানা ঘুরতে বেরিয়েছিল, তখনই এই দুর্ঘটনা ঘটে। সবাই যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। করিডরে শুধু শোনা যাচ্ছিল হাসপাতালের যন্ত্রের নিয়মিত বিপ বিপ শব্দ, যেন মৃত্যু আর জীবনের মাঝখানে আটকে থাকা এক ভৌতিক ছন্দ। হাসপাতালের হিমঘরের এক কোণ, বরফ ঠান্ডা বাতাস, ধাতবের গন্ধ আর কাঁচের ওপারে সারি সারি নিথর দেহ, যেন সময় এখানে থেমে গেছে। ফ্লুরোসেন্ট লাইটের ম্লান সদা আলোয় সবকিছু আরও বেশি নিষ্প্রাণ মনে হচ্ছে। একজন নার্স ধীরে এসে ডিউটি ডাক্তারকে কানে কানে কিছু বলল। ডাক্তারের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল। তিনি শব্দ না করে মাথা নাড়লেন। তারপর সানার দুই মামা আর মামিকে ইশারায় ডাকলেন। তারা চুপচাপ ডাক্তারকে অনুসরণ করলেন,
কিন্তু পায়ের শব্দটুকুও যেন এই নীরবতার ভেতর ছুরি চালানোর মতো তীক্ষ্ণ হয়ে শোনা যাচ্ছিল। এক কোণে গিয়ে ডাক্তার থেমে দাঁড়ালেন। স্টিলের এক ট্রলির ওপর ঢাকা সাদা চাদর। চাদরের নিচে মানুষের অবয়ব, অচেনা অথচ ভীষণ পরিচিত। ডাক্তার ধীরে চাদরটা একটু সরিয়ে দিলেন। পরের মুহূর্তেই সানার মামার চোখ ফেটে জল এলো। হাত কাঁপতে কাঁপতে তিনি দেহটার দিকে এগোলেন। গলায় একরাশ হাহাকার জমে গেল। মামিও ভেঙে পড়লেন। দুই হাত মুখে চেপে ধরে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, আমরা কি পারলাম না একটুখানি সময়ে পৌঁছাতে? যদি একটু আগে আসতে পারতাম। ডাক্তার নীরবে দাঁড়িয়ে রইলেন, চোখ নামিয়ে, যেন নিজের দায়িত্বের মধ্যেও এই মুহূর্তে তিনি একজন মানুষ হয়ে গেছেন, যার সামনে দাঁড়িয়ে আছে হারানোর অসহায়তা। সবার মুখে তখন একটাই বিশ্বাস, এই নিথর দেহটাই সানা। আর বাইরে করিডোরে দাঁড়ানো রাজের চোখে জমতে শুরু করেছে ভয়ঙ্কর এক সত্য, যা হয়তো এই বিশ্বাসটাকে মুহূর্তে ভেঙে দেবে। হিমঘরের দরজা থেকে বেরিয়ে আসছেন সানার মামা আর মামি, চোখ লাল, মুখে অশ্রুর রেখা। পেছনে ধীরে ধীরে আসছেন ডাক্তার। তাদের দেহ ভঙ্গিমায় স্পষ্ট, সব শেষ। কিন্তু করিডরের এক কোণে দাঁড়িয়ে আছে রাজ। তার বুক ধকধক করছে, কপাল ঘামে ভিজে গেছে, যেন সে এমন কিছু জানে যা কারোর জানার কথা না। হাসপাতালের পুরনো রেকর্ড রুম, ধুলো জমা ফাইলের গন্ধ, টেবিলে ছড়ানো কাগজপত্র। নার্সের আঙুল থেমে গেল এক পাতায়। সেই দুপুরের রেকর্ড। লেখা আছে 2 জন আহত, এক পুরুষ, এক নারী। দুজনকেই একসাথে অ্যাম্বুলেন্সে আনা হয়েছে। নার্সের কণ্ঠে ক্লান্ত স্বর। মেয়েটির মুখ রক্তে ঢাকা ছিল, জামা কাপড় ছিন্ন বিচ্ছিন্ন, চেনা সম্ভব হয়নি, পরিচয় লেখা নেই। বাইরে করিডোরে দাঁড়িয়ে মামা মামি একে অপরের দিকে তাকালেন। অভিক তখন কোমায়, তার মুখে কোনো উত্তর নেই, চোখ বন্ধ, নিঃশ্বাস মৃদু উঠানামা করছে। এই নীরবতার ভেতর সিদ্ধান্ত নিলেন তারা, আমরাই দাফনের ব্যবস্থা করব, যতই মুখ খারাপ হোক, ও আমাদের মেয়ে। দাফনের দিন। আকাশ ঢাকা মেঘে, বাতাসে এক ধরনের ভার, মাটির গন্ধ, মানুষের ফিসফিসানি, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে কান্নার শব্দ। সাদা কাপড়ে মোড়ানো সেই নিথর দেহটিকে সবাই সানা ভেবেই বিদায় জানাচ্ছে। মামি কাঁপা হাতে কাপড়ের প্রান্তে হাত রাখলেন। সোনা, একবার চোখ মেরে দেখ না, আমরা এসেছি। কিন্তু কোনো সাড়া নেই। মাটির বুকে সমাধি মিলিয়ে গেল। সেদিনই তৈরি হলো মৃত্যু সনদ। নাম সানা রহমান। হাসপাতালের কেবিন। অভিক শুয়ে আছে, চোখ বন্ধ। তার মুখে কোনো শব্দ নেই, কিন্তু ভ্রু মাঝে মাঝে কেঁপে উঠছে, যেন স্বপ্নে কারো জন্য খুঁজে ফিরছে। হৃদয়ের গভীর অন্ধকারে একটাই ডাক ঘুরপাক কাটছে, জান বাচ্চা, তুই কোথায়? বাইরে আকাশে হঠাৎ হালকা বৃষ্টি নামল, যেন দূরে কোথাও অচেনা কোনো ঘরে সেই ডাক হয়তো কারো হৃদয়ে পৌঁছে যাচ্ছে। 15 দিন পর হাসপাতালের কেবিন, ভোর। ঘরটা নিস্তব্ধ, যেন সময় এখানে গিয়ে আটকে আছে। জানালার ফাঁক দিয়ে ভোরের নরম আলো এসে পড়েছে অভিকের মুখে। আলোর স্পর্শে তার ফ্যাকাশে চেহারা আরও শান্ত, অথচ ভিতরে চলছে এক অদৃশ্য যুদ্ধ। হঠাৎ তার আঙুলের ডগায় হালকা নড়াচড়া, চোখের পাতায় ক্ষীণ কম্পন। হৃৎস্পন্দন মাপা যন্ত্রের শব্দ হঠাৎ কিছুটা বেড়ে গেল। বিপ বিপ। নার্স প্রথমে থমকে গেল, তারপর ছুটে গিয়ে ডাক্তারকে ডাকল। ডাক্তার, রোগী চোখ মেলছে। ডাক্তার এগিয়ে এলেন, আর ঠিক তখনই অভিক ধীরে ধীরে চোখ খুলল। তার ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, গলায় স্বর ভাঙা, তবুও শব্দটা বেরিয়ে এলো। জান বাচ্চা। শব্দ যেন কোথাও আটকে গেল, ঠিকভাবে বেরোলো না। কিন্তু ডাক্তাররা একে প্রাণ ফেরার লক্ষণ হিসাবে ধরে চিকিৎসা জোরদার করলেন। পরের দিনগুলো, চিকিৎসার ধারা বদলে গেল। অভিকের শরীরে শক্তি ফেরাতে লাগল। কথাগুলো ভাঙা হলেও ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করল। একদিন দুপুরে সে বিছানায় উঠে বসার চেষ্টা করছিল, তখন রাজ চুপচাপ ঘরে ঢুকল। রাজের চোখ লাল, মুখে চাপা হাসি, আর চোখের কোণে জমে থাকা জল। সে অভিকের হাত চেপে ধরল। তুই বেঁচে আছিস রে ভাই, তুই ফিরে এলি। অভিক কষ্টে শ্বাস নিয়ে ফিসফিস করল। জান বাচ্চা কোথায়? রাজ থেমে গেল, ঠোঁট নড়ল, কিন্তু শব্দ আসতে চাইল না। অবশেষে ধীরে বলল, সানা ফিরে আসেনি, তাকে শনাক্ত করা যায়নি ঠিকভাবে, কিন্তু একটা দেহ পাওয়া গেছিল। সবাই মনে করছে সেটাই।
অভিক চুপ করে রইল। তার চোখে ভেসে উঠল সানার হাসি, আর পরের মুহূর্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। কিছুক্ষণ পর সে ধীরে কিন্তু দৃঢ় স্বরে বলল, তুই জানিস না ও নেই মানে? না, ও আছে কোথাও না কোথাও, আমার বুক বলে দিচ্ছে। রাজ চুপচাপ অভিকের দিকে তাকিয়ে রইল। আর বাইরে জানালার ওপারে সূর্যের আলো ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছিল, যেন অদৃশ্যভাবে অভিকের এই বিশ্বাসের সঙ্গেই মিলিয়ে যাচ্ছে। হাসপাতালের রাত, ঘর অন্ধকার, কেবল যন্ত্রের সবুজ আলো মাঝে মাঝে ঝলসে উঠছে। অভিকের চোখে ঘুম নেই, চোখ দুটো খোলা, যেন শূন্যের দিকে তাকিয়ে আছে। তার মাথায় ঘুরছে একটাই ছবি, সানার হাসি মুখ, সেই উজ্জ্বল চোখ, আর শেষ মুহূর্তে শক্ত করে ধরে রাখা হাত। কিন্তু হাত বাড়িয়ে ধরতে গেলেই সব মিলিয়ে যায় অন্ধকারে। তার বুকের ভিতরে কেমন শূন্য শূন্য লাগে, অথচ শরীর অসহায়, পা মাটিতে ফেলতে পারছে না, উঠতে পারছে না। পরের দিন ভোর, আলো আসার আগেই নার্স তাকে বসিয়ে দিল হুইলচেয়ারে। অভিক ধীরে ধীরে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। বাইরে হাসপাতালের উঠোন, দূরে শহরের সড়ক, আর তার ওপারে অজানা কত রাস্তা। তার চোখে তীব্র এক দীপ্তি। তোমরা যা বলো বলো, আমি জানি জান বাচ্চা বেঁচে আছে, আমি ওকে খুঁজে বের করব। কণ্ঠ আরও নিচু কিন্তু দৃঢ়। আমি ওকে কথা দিয়েছিলাম, ওকে কখনো ছেড়ে যাব না। রাজ চুপচাপ পাশে এসে দাঁড়ালো। তার চোখে অবসন্নতা, তবুও ঠোঁটে ক্ষীণ হাসি। অভিকের কাঁধে হাত রেখে বলল, তুই যা ঠিক মনে করিস, আমি আছি তোর পাশে। 1 মাস পর, অভিকের বাড়ির সামনের রাস্তা, সন্ধ্যা। আকাশে নীলচে অন্ধকার নেমে এসেছে। বাড়ির দরজার ঠিক সামনে রাস্তার ধুলোয় দাঁড়িয়ে আছে অভিক, চোখ লাল, মুখ শুকনো, আর ভেতরে এক অদৃশ্য আগুন জ্বলছে। রাজ কিছুক্ষণ আগেই ওকে বাসায় এনে রেখে গিয়েছিল, ভেবেছিল শান্ত হয়ে যাবে। অভিক হঠাৎ বেরিয়ে এসে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। তার চোখ স্থির, যেন অদৃশ্য কাউকে দেখছে। ধীরে ধীরে কণ্ঠ ভারী হয়ে উঠল, জান বাচ্চা, তুই তো জানিস না আমি কখনো মিথ্যে বলিনি তোকে। তুই চোখ বন্ধ করেছিলি, আর আমি তখনও তোকে আঁকড়েছিলাম, এখনো আছি। কয়েক সেকেন্ড পরেই সেই ধীর স্বর ভেঙে গিয়ে তীব্র চিৎকারে পরিণত হলো, জান বাচ্চা, জান বাচ্চা, আমি তোকে দেখতে পাচ্ছি। অভিক রাস্তার দিকে হাত বাড়িয়ে যেন কাউকে ধরতে চাইছে। তোরা ভুল করিস, ও মারা যায়নি, ও মরে না, ওর গন্ধ এখনো বাতাসে, ওর হাসি এখনো শুনি। রাস্তার মোড়ে দাঁড়ানো মানুষ থমকে তাকাচ্ছে, কেউ হেসে ফিসফিস করছে, মাথা খারাপ হয়ে গেছে ছেলেটার, প্রেমে পাগল। আবার কেউ এক চিমটি সহানুভূতিতে মাথা নাড়ছে, যেন তারা বুঝতে পারছে এই পাগলামির ভিতরে আছে এমন এক ভালোবাসা যা মৃত্যু পর্যন্ত হার মানাতে পারে না। বাড়ির জানালা থেকে মৃদু বাতাস আসছে, আর সেই বাতাসের সঙ্গে মিশে আছে অদৃশ্য এক সুবাস, যা হয়তো সত্যিই শুধু অভিকই টের পাচ্ছে। 1 বছর পর, ছাদের কোণে অভিক। রাতের আকাশে চাঁদ আঁধো, বাতাসে হালকা শীতের শিরশির। অভিক এক কোণে বসে আছে ছাদের রেলিং ঠেস দিয়ে। হাতে মুঠো করে ধরা এক টুকরো পুরনো কাগজ, সানার হাতের লেখা, হলুদ হয়ে আসা চিঠি। চোখ ভিজে আছে, কিন্তু ঠোঁটে অদ্ভুত এক হাসি, হয়তো পাগলামি, হয়তো গভীর অভিমান। তুই যেখানেই থাকিস আমি জানি তুই চোখ বন্ধ করে আমার বুকের দিকে ফিরে তাকাস। তার কণ্ঠ কেঁপে ওঠে, আমার ভালোবাসা মরেনি জান বাচ্চা, শুধু এখন পৃথিবীর কেউ বিশ্বাস করে না। অভিকের চোখ মাটিতে নয়, আকাশে। সেই আকাশের ভেতরে যেন সে খোঁজে একটা মুখ, একটা হাসি, আর একটা নাম, সানা। শহরের প্রান্তে এক ছোট্ট অনাথ আশ্রম। সকালটা কুয়াশায় মোড়ানো, দূরের গাছপালাগুলো যেন ঝাপসা জল রঙে আঁকা ছবি। আশ্রমের উঠোনে ছোট ছোট শিশুদের খেলায় ভরে আছে চারদিক। ছায়ার কোণে দাঁড়িয়ে আছে এক তরুণী, দুধ সাদা শাড়ি, মুখে কোমলতা, চোখে গভীর এক নীরব বিষাদ। তার নাম সোহা, কিন্তু সে নিজেই জানে না সোহা নামে তার জন্ম হয়নি। হয়তো জানে, কিন্তু সে অতীতে ফিরতে চায় না। হাসপাতাল থেকে এক বৃদ্ধা মা তাকে তুলে নিয়ে এসেছিলেন এই আশ্রমে। সেই মাই নাম দিয়েছিলেন সোহা। এখন সোহা আশ্রমের শিশুদের আপন করে নিয়েছে। সকালে দাঁত মাজানোর সময় পাশে দাঁড়িয়ে গান গায়, দুপুরে নিজ হাতে খাওয়ায়। রাতে যখন কেউ দুঃস্বপ্নে কেঁদে ওঠে, সোহা ছুটে গিয়ে জড়িয়ে ধরে, বলে,
আমি তো আছি, ভয় পাস না। ভিড় হলে যখন চারদিক নীরব হয়ে যায় তখন তার নিজের বুকের ভেতর এক অদৃশ্য শূন্যতা কুড়ে কুড়ে খায়, যেন কোথাও থেকে সে কোনো অমূল্য জিনিস হারিয়ে ফেলেছে, কোনো ভালোবাসা, কোনো প্রতিশ্রুতি। এক সন্ধ্যায় শিশুরা উঠোনে খেলছে। সোহা চুপচাপ বসে আছে এক পুরনো ভাঙা বেঞ্চে, হাতের আঙুল দিয়ে কাঠের আঁকাবাঁকা দাগ ছুঁয়ে ছুঁয়ে। তার চোখে এক অদ্ভুত কষ্টের দীপ্তি, যেন কোনো অজানা স্মৃতির টান। একটি শিশু দৌড়ে এসে প্রশ্ন করল, তুমি কাঁদো কেন রোজ চুপি চুপি? সোহা চমকে উঠে মুচকি হেসে বলল, কারণ আমার স্বপ্নে এক রাজপুত্র আসে, কিন্তু আমি তার কাছে যেতে পারি না। শিশুটি হেসে আবার জিজ্ঞেস করল, তোমার রাজপুত্র কোথায়? সোহার চোখ তখন ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে উঠে গেল, তার কণ্ঠ যেন বাতাসে মিশে গেল। হয়তো আমিও জানি না, হয়তো সে আমাকে খুঁজে বেড়াচ্ছে, হয়তো সে এখনো বেঁচে আছে। আর সেই মুহূর্তে অনেক দূরে শহরের অন্য প্রান্তে অভিকও আকাশের দিকে তাকিয়েছিল, যেন অদৃশ্য এক সুতো দুজনের দৃষ্টিকে বাধা রেখেছে। শীতের সকালের আলো ভাঙা ভাঙা কুয়াশার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে। রাস্তায় ভিজে পাতার গন্ধ, কোথাও দূরে ভাজা মুড়ির ধোঁয়া উঠছে। অভিক গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে ধীরে ধীরে চালাচ্ছে। তার ডান পাশে বসে আছেন তার মা, চোখে এক অদ্ভুত নরম দীপ্তি, যেন ভেতরে ভেতরে একটা অদৃশ্য গল্প বয়ে নিয়ে যাচ্ছেন। আজ তারা যাচ্ছে শহরের প্রান্তে এক অনাথ আশ্রমে। আজ সানার জন্মদিন। সানা যখন ছোট ছিল প্রতি জন্মদিনে অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের হাতে চকলেট, খাবার, জামা তুলে দিত। হেসে বলতো, ওদের হাসিটাই আমার আসল উপহার। সেই সানা আর নেই। তাই আজ অভিকের মায়ের ইচ্ছে তার সেই ছোট্ট স্বপ্নটা যেন অপূর্ণ না থাকে। গাড়ির পিছনের সিট ভর্তি রঙিন মোড়কের চকলেট, নরম খেলনা, ছোট ছোট জামা আর শীতের জন্য গরম সোয়েটার। প্রতিটি জিনিস যেন সানার হাতের উষ্ণতা খুঁজছে। মা জানালার বাইরে তাকিয়ে আছেন, কিন্তু মাঝে মাঝে গোপনে ছেলের মুখ দেখছেন। অভিক কিছু বলে না, শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকে। ভেতরে ভেতরে একটা টান, একটা বিশ্বাস আঁকড়ে আছে। সানা নেই, এটা আমি মানতে পারি না। ও কোথাও আছে, একদিন ফিরবেই আমার কাছে। গাড়ি যখন আশ্রমের গেটে ঢুকল, বাচ্চাদের চিৎকারে চারপাশ ভরে গেল। ছোট ছোট পায়ে তারা দৌড়ে এসে গাড়ি ঘিরে ফেলল। তাদের চোখে সেই নির্দোষ উচ্ছ্বাস, যেন সানা আবার তাদের মাঝেই ফিরে এসেছে। মা এক এক করে চকলেট বিলাচ্ছেন। অভিক ছোটদের মাথায় হাত রেখে জামা গায়ে দিচ্ছে, কিন্তু তার মন যেন অন্য কোথাও, হয়তো অতীতে, হয়তো কোনো অদেখা ভবিষ্যতে, যেখানে সানা দাঁড়িয়ে আছে ঠিক দরজার পাশে, তার চিরচেনা হাসি নিয়ে। মা ছেলে আশ্রমের বাগানের এক কোণে বসে আছেন। দূরে বাচ্চারা চিৎকারে খেলছে। চকলেটের মোড়কের শব্দ মিলিয়ে যাচ্ছে হাসির সঙ্গে। মা ধীরে ধীরে বললেন, জানিস অভিক, সানা থাকলে আজ কত হাসত, হাত ভরে ওদের গালে চকলেট মেখে দিত। অভিক মাটির দিকে তাকিয়ে রইল। হাতের আঙুলে একটা ছোট গাড়ির খেলনা ঘুরিয়ে ঘুরিয়ে ধরছে। আমি বিশ্বাস করি মা, ও আছে কোথাও, শুধু হয়তো আমাকে খুঁজে পাচ্ছে না এখনো। মা ছেলের মুখের দিকে তাকালেন, চোখ ভিজে উঠল। বিশ্বাস ধরে রাখ বাবা, কখনো কখনো এই বিশ্বাসী মানুষকে বাঁচিয়ে রাখে। অভিক হালকা হাসল, কিন্তু সেই হাসিতে ছিল গভীর ক্লান্তি। মা, আজ আমি যা করছি এটা শুধু সানার জন্য না, নিজের জন্যেও। কারণ আমি জানি ও যদি দেখতো, বলতো, অভিক ভাই আমার স্বপ্নটুকু বেঁচে থাকুক। দুজন চুপচাপ বসে রইল। হাওয়ায় দূরের শঙ্খধ্বনি ভেসে এলো। বাচ্চাদের হাসি, কুয়াশার ঠান্ডা আর মনের ভেতরের সানার অদৃশ্য উপস্থিতি, সব মিলিয়ে মুহূর্তটা যেন সময়ের বাইরে দাঁড়িয়ে রই। আশ্রমের মাঠে সোনালি আলো গলে গলে পড়ছে। হাওয়ায় শিশির মেশানো গন্ধ, দূরে কেউ বাঁশি বাজাচ্ছে। তার সুর বাতাসে ভেসে এসে বাচ্চাদের হাসির সঙ্গে মিশে যাচ্ছে। অভিক বেঞ্চে বসে বাচ্চাদের খেলা দেখছিল। চোখের কোণে বারবার সানার মুখ ভেসে উঠছিল, হাসি, চোখের কোণে সে দুষ্টু ঝিলিক আর তার স্বপ্নের কথা। হঠাৎই এক চিৎকার কানে এলো, আয় আমাকে ধর। তারপর ধূপ করে পড়ে যাওয়ার শব্দ। অভিকের দৃষ্টি এক কোণে গিয়ে থামল। একটা ছোট্ট ছেলে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছে। কপাল থেকে রক্তের সরু ধারা নেমে আসছে আর ছেলেটা হাউমাউ করে কাঁদছে।
অভিকের বুক কেঁপে উঠল। সে ঝড়ের মতো উঠে দৌড়ে গেল। ঠিক তখনই তার চোখের সামনে এসে দাঁড়ালো এক মেয়ে। সাদা নীল শাড়ির আঁচল হাওয়ায় দুলছে, চুল এলোমেলো, কিন্তু মুখে এক শান্ত অথচ অসীম মমতা। তিনি নিপুণ ভঙ্গিতে শিশুটাকে তুলে বুকে জড়িয়ে নিলেন, আঙ্গুল দিয়ে কপালের রক্ত মুছে দিয়ে ঠোঁটে লাগালেন নরম সান্ত্বনার শব্দ। ইস, কিছু হয়নি সোনা, চুপ করো। অভিক থমকে দাঁড়ালো। তার চোখে আলো আধারির মাঝে যেন সময় পেছনে চলে গেল। সেই স্পর্শ, সেই চোখ, সেই গলার সুর, সব কিছুই যেন সানার। মুখ থেকে এক অদ্ভুত ডাক বেরিয়ে এলো, জান বাচ্চা। মেয়েটা চমকে উঠলেন, ধীরে ধীরে মুখ তুলে অভিকের দিকে তাকালেন। চোখে বিস্ময়, ঠোঁটে কেঁপে ওঠা নিঃশ্বাস। আর অভিক, সে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। অভিক। তারপর থেমে থেমে কাঁপা গলায়, সানা, তুই আমার জান বাচ্চা। কোথায় ছিলি এতদিন? আমি কত খুঁজেছি তোকে। আমি জানতাম একদিন ফিরবি। অভিকের চোখে জল চলে এলো। সে এগিয়ে গেল, হাত বাড়িয়ে দিল। আঙ্গুলের ডগা যেন তাকে ছুঁতে চাইছে, যেন এইবার ধরতে পারলেই সব হারানো সময় ফিরে আসবে। ঠিক তখনই মেয়েটার চোখে ছায়া নেমে এলো। তিনি শিশুটাকে আরও শক্ত করে আঁকড়ে ধরলেন, যেন অভিকের কাছ থেকে রক্ষা করতে চাইছেন। ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কণ্ঠস্বর দৃঢ়। সরি, আপনার কিছু ভুল হচ্ছে। আমি সানা নই, আমার নাম সোহা। শব্দগুলো যেন ছুরি হয়ে অভিকের বুকে বিঁধল। চারপাশের হাসি, গান, শিশুদের চিৎকার সব যেন দূরে মিলিয়ে গেল। তার কানে শুধু প্রতিধ্বনি, আমি সানা নই, আমি সানা নই। অভিক দাঁড়িয়ে রইল, হাত অর্ধেক বাড়ানো অবস্থায়। চোখের সামনে মেয়েটি শিশুটাকে কোলে নিয়ে চলে গেল, কিন্তু তার পায়ের শব্দ যেন অভিকের বুকের ভেতর ফাঁকা শূন্যে মিলিয়ে গেল। সে জানে, যাকে সে সারা জীবন খুঁজেছে, সেই মুখ, সেই অনুভূতি আজ আবার তার সামনে এসেছে, আর আবার হারিয়ে গেল। সোহা ধীরে ধীরে মাঠের প্রান্তে চলে যাচ্ছিল, শিশুটাকে আঁকড়ে ধরে। সোনালি আলোয় তার শাড়ির আঁচল উড়ছিল, আর অভিকের মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপের সঙ্গে যেন সে আরও দূরে চলে যাচ্ছে। অভিক স্থির দাঁড়িয়ে রইল, হাতের তালুতে যেন এখনও সেই উষ্ণতার ভ্রম, বুকের ভেতর ধকধক করছে অবিশ্বাসের ঢেউ। এটা কিভাবে সম্ভব? চোখ, মুখ, হাসি সব তো সানার মতো, তাহলে কেন? গলায় কাটার মতো আটকে থাকলো সোহার বলা সেই কথা। আমি সানা নই, আমার নাম সোহা। অভিকের ঠোঁট শুকিয়ে এলো, পা এগোতে চাইল, কিন্তু শরীর যেন ভারী হয়ে গেছে। চোখের সামনে শুধু সানার শেষ মুহূর্ত ভেসে উঠল, রক্তে ভেজা রাস্তা, নিথর দেহ, আর তারপর অন্তহীন শূন্যতা। তবুও মন কিছুতেই মানতে চাইছিল না। না, এ শুধু মিল হতে পারে না। আমি ওর চোখ চিনি, ওর স্পর্শ চিনি। হঠাৎই মাঠের অন্য প্রান্তে সোহা এক বাচ্চাকে নিয়ে দাঁড়ালেন। শিশুটি হাসতে হাসতে তার গলায় ঝুলে আছে। সোহা মাথা নত করে কিছু বললেন, আর সেই হাসি অভিকের বুকের গভীরে পুরনো দিনের ঝড় তুলে দিল। সে ধীরে ধীরে পা বাড়াল। কোনো পরিকল্পনা নেই, কোনো যুক্তি নেই, শুধু এক অদ্ভুত টান টেনে নিয়ে যাচ্ছে তাকে। পেছন থেকে মায়ের কণ্ঠ এলো, অভিক, কোথায় যাচ্ছিস? অভিক থামল না। আমাকে কথা বলতে হবে। সোহা তাকে আসতে দেখে একটু সরে দাঁড়ালেন, চোখে সতর্কতা। অভিক থেমে গেল, মুখে কোনো অভিযোগ নেই, শুধু এক গভীর কণ্ঠ। আপনি বললেন আপনি সানা নন, কিন্তু আপনার চোখে আমি আমার হারানো জীবন দেখেছি। সোহা চুপ রইলেন, কেবল শিশুটিকে বুকে জড়িয়ে রাখলেন, যেন কোনো অজানা ভয়ের আড়ালে লুকিয়ে আছেন। অভিক ধীরে বলল, আমি জানি আপনি চাইছেন না আমি আপনার কাছে আসি, কিন্তু আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। সোহা এক মুহূর্ত তার দিকে তাকালেন, ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কিছু বললেন না, শুধু ঘুরে চলে গেলেন, পিছনে রেখে গেলেন অভিককে, একটা অজানা রহস্য আর তীব্র আকর্ষণের আগুনে দাঁড় করিয়ে। অভিক জানত এই গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। আশ্রম থেকে ফেরার পথে অভিক একটাও কথা বলল না। গাড়ির জানালায় ভর দিয়ে চুপচাপ বাইরে তাকিয়ে রইল। মা কয়েকবার কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তিনি বুঝতে পারছিলেন ছেলের ভেতরে এখন এক অদ্ভুত ঝড় বইছে। বাড়ি ফিরে অভিক সরাসরি নিজের ঘরে চলে গেল, দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। ঘরের ভেতরে নরম আলো, টেবিলের ওপর সানার পুরনো একটা ফ্রেমে বাঁধানো ছবি, হাসছে, চোখের কোণে সেই পরিচিত দীপ্তি।
অভিক ফোন তুলে একটা নাম্বার ডায়াল করল। ওপাশে কেউ রিসিভ করতেই সে নিচু কিন্তু দৃঢ় গলায় বলল, আমার জন্য একটু কাজ করবি? আজ বিকেলে যে আশ্রমে ছিলাম তার সব খোঁজ বের কর, আর সেখানকার এক মেয়ের ব্যাপারেও। নাম সোহা। আমি ওর ঠিকানা চাই, সব কিছু চাই। ওপাশ থেকে কিছু প্রশ্ন এলো, কিন্তু অভিক শুধু বলল, যা লাগে কর, আমি কাল ভোরের মধ্যে খবর চাই। কল কেটে দিয়ে সে ধীরে ধীরে বিছানায় বসল। পকেট থেকে ফোন বের করে গ্যালারি খুলল। আঙুলের এক স্পর্শে স্ক্রিনে ভেসে উঠল সানার ছবি। সেই চোখ, সেই হাসি, সেই মায়া, যেন কয়েক মুহূর্ত আগেই সে মাঠে দাঁড়িয়েছিল। অভিক ছবিটার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, আমি পাগল নই জান বাচ্চা, আমার ভালোবাসা মিথ্যে নয়। আমি তোকে ভুলতে পারি না, কখনো পারিনি। শ্বাস ভারী হয়ে উঠল। কিছু না কিছু তো চলছে যা আমি জানি না, কিন্তু আমি সত্যিটা বের করব খুব তাড়াতাড়ি। তার চোখে হঠাৎ এক কঠোর আলো নেমে এলো। এতদিন চুপ ছিলাম কারণ তোকে খুঁজে পাইনি, কিন্তু এখন তোকে পেয়েছি। তোকে আর দূরে থাকতে দেব না। আমি তোকে ফিরিয়ে আনবো আমার কাছে চিরদিনের জন্য। ছবিটার দিকে শেষবার গভীরভাবে তাকিয়ে অভিক ফোন নামিয়ে রাখল। জানালার বাইরে রাতের অন্ধকার ঘনিয়ে আসছিল, কিন্তু তার চোখে জ্বলছিল এমন এক সংকল্প যা কোনো অন্ধকারেই নিভে যাবে না। রাত প্রায় 2:30। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরের কুকুরের ডাক আর মাঝে মাঝে হালকা বাতাসে জানালার কাঁচ কেঁপে ওঠার শব্দ। অভিকের ঘরে এখনো আলো জ্বলছে। সে বিছানায় বসে সানার ছবিটা হাতে নিয়ে গভীর চিন্তায় ডুবেছিল। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল এক বিশ্বস্ত লোকের নাম, রানা। অভিক কল রিসিভ করল। বল। রানার গলা নিচু, কিন্তু তাতে চাপা উত্তেজনা। বস, আপনার বলা আশ্রমের মেয়েটা সোহা, আমরা খোঁজ নিয়েছি। অভিকের বুক ধক করে উঠল। তার সম্পর্কে যা জানিস সব বল। সে প্রায় 1 বছর আগে এখানে আসে, আশ্রমের শিক্ষক হিসেবে কাজ করে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার আগে তার কোনো সরকারি রেকর্ড নেই, যেন হঠাৎ করেই পৃথিবীতে এসে পড়েছে। অভিক চুপ করে শুনছিল। রানার গলায় আরও সতর্কতা নেমে এলো। আর একটা কথা বস, তার হাতে একটা পুরনো পাথরের ব্রেসলেট আছে। আমরা ছবি তুলেছি, দেখে অবাক হবেন, এই একই ব্রেসলেট আপনার সানার হাতেও ছিল। অভিকের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আঙুল শক্ত হয়ে গেল ছবির ফ্রেমের ওপর। ছবিটা পাঠা এখনই। কয়েক সেকেন্ডের মধ্যে ফোনে ছবি এলো। স্ক্রিনে বড় করে দেখা গেল সোহা মাঠে বাচ্চাদের সঙ্গে বসে আছে, হাতে সেই চেনা ব্রেসলেট। অভিক ধীরে ধীরে হাসল, এমন হাসি যেখানে উত্তেজনা আর ভেতরের ঝড় মিলেমিশে গেছে। আমি ভুল করিনি, এটা সানা। রানার কণ্ঠে দ্বিধা। কিন্তু বস, সে বলেছে সে সানা নয়। অভিকের গলা ঠান্ডা কিন্তু দৃঢ়। ও যা খুশি বলুক, সত্যিটা আমি বের করব। আর যদি সে সানা হয়, আমি তাকে আমার কাছে ফিরিয়ে আনবো যে করেই হোক। সে ফোন কেটে দিল। বাইরে রাতের অন্ধকার ঘনিয়ে এলেও অভিকের চোখে জ্বলছিল শিকারীর আগুন।